মাসে লাখ লাখ টাকা ইনকাম করার সত্ত্বেও জীবনে কিছু শূন্যতা থেকে যায়, আর সেই শূন্য স্থানটা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণতা পায় না। তো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। প্রবাসীদের জীবনের গল্পটা না একটু অন্যরকম। আসলে প্রবাসীরা এবং তাদের ছেলে মেয়েরা, স্ত্রী জীবনে যে কতটা স্যাক্রিফাইস করে শুধু তারাই বলতে পারে। বাচ্চাদের সুন্দর শৈশবগুলো হারিয়ে যায়, বাচ্চা তার বাবার আদর থেকে বঞ্চিত হয়, বাবা তার ছেলে মেয়েদেরকে আদর করা থেকে বঞ্চিত হয়। বাবা দূর থেকে দেখে কষ্ট ছাড়া আর কিছুই পায় না। বাচ্চারা একটা আবেগ থাকে, একটা আফসোস থাকে, ইস আমার বাবা কেন কাছে নেই, কেন আমি আমার বাবার আদর পাচ্ছি না, বাবা তুমি কবে আসবে। এই কথাটা যখন একটা বাচ্চা তার বাবাকে বলে, সে আসলে যে কি পরিমাণ ক্ষত বিক্ষত হয় তার ভিতরটা শুধু সেই জানে। যখন বিপদে পড়বেন না, তখন সবচেয়ে বেশি প্রিয় মানুষটার কথাই মনে পড়ে। আর যদি আমার প্রিয় মানুষটা কাছে থাকতো, তাহলে কারো কাছে আমার যেতে হতো না, কাউকে বলতে হতো না আমাকে একটু হেল্প করেন। কিছু স্ত্রীরা আছে প্রবাসীদেরকে অনেক ঠকায়। তারা হাজবেন্ডের টাকা নিয়ে অন্য যে ছেলেদের সাথে চলে যায়। তো এই জন্য কিছু দুষ্ট চরিত্র ভাবে সব স্ত্রীরা মনে হয় এরকমই। না, পৃথিবীতে যদি সব মেয়েরা একই হতো, তাহলে পৃথিবীটা আজও থাকতো না, কবেই ধ্বংস হয়ে যেত। কিছু স্ত্রী এক পুরুষেই আসক্ত থাকে। কিছু বাজে ছেলে ভাবে যে তারা সবাই এক, তাদেরকে যেভাবেই খুশি সেভাবেই ইউজ করা যাবে, তাদের একটা দুর্বল জায়গা অ্যাটাক করা যাবে। কিন্তু যারা এটা ভাবেন, একদম ভুল ভাবেন। সব মেয়েরা এক না, পরপুরুষের দিকে তাকায় না, একমাত্র নিজের হাজবেন্ডকেই জীবনের সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। যেমনটা আমি আমার হাজবেন্ডকে পৃথিবীর সবচেয়ে সেরা পুরুষ মনে করি। সে অন্যের কাছে যেমনই হোক না কেন, আমার কাছে সবচেয়ে সুন্দর, সুদর্শন এবং সবচেয়ে ভালো মানুষ সেই। তো যাই হোক, আমি অনেক কথা বলেছি। এই কথাগুলো বলারও কিছু কারণ আছে, কারণ কিছু দুষ্ট লোক কিছু সুযোগ নিতে চায়, সেজন্য ওদেরকে জানিয়ে দিলাম। আমাদের জীবন হয়তো শূন্যতা থাকতে পারে, কিন্তু ভালোবাসার এবং মনের মিলের কোনো কমতি নেই। আমাদের সম্পর্কটা আল্লাহর দেওয়া দান। এই সম্পর্কটাকে আমি কি করে অস্বীকার করব? আল্লাহ তো নিজেও নারাজ হয়ে যাবেন। আমরা মুসলমান, তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং আল্লাহ দেওয়ার পুরস্কারগুলো আমরা কখনোই অবহেলা করব না। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সবসময় ভালো থাকি। প্রবাসীরা দূর থেকেও না তাদের স্ত্রীদেরকে, সন্তানদেরকে, ফ্যামিলিকে ভালো রাখার জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয়। তো আমরা কেউ ওদেরকে অসম্মান করব না, তাদেরকে ছোট চোখে দেখব না। তারাও মানুষ, তাদেরও সংসার করার স্বপ্ন দেখার ইচ্ছে আছে। তবে কিছু মানুষ ওদেরকে প্রচুর ঠকায়। জীবনে যে কীরকম ঠকায় আসলে দিন শেষে তারা বুঝতে পারে। যখন সময় থাকে তখন তারা বুঝতে পারে না, যখন ঠকে যায় তখনই বুঝে। তখন আর কিছুই করার থাকে না, আফসোস ছাড়া। তো যাই হোক, আজকে অনেক কথা বলে পড়লাম, অনেক বকবক করে ফেললাম। আর আমার বাসায় হেল্পিং ম্যান নেই, হঠাৎ করে বলে দিয়েছে সে দেশে চলে যাবে একেবারে। তো সে আর কাজ করবে না। এখন আমার বাসায় অনেক কাজ জমে গিয়েছে, তো সেগুলো দ্রুত কাজ শুরু করেছি শেষ করার জন্য। কারণ কাপড় ধোয়া, রুম মোছা, ঝাড়ু দেওয়া সবগুলো আমারই করতে হবে, যেহেতু হেল্পিং ম্যান নেই। মেয়েকে সকালে ঘুম থেকে উঠে স্কুলে নিয়ে দিয়ে এসেছি। তো আসার পরেই কিছু বাজার নিয়ে আসলাম, ওগুলো গুছিয়ে নিলাম। তারপর টেবিলটাকে গুছিয়ে নিলাম। তারপর কাপড়গুলো ভিজিয়ে আসলাম। এখন রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি। হাঁড়ি পাতিলগুলো জমে গিয়েছিল রাতেরগুলো, তো ওগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। তো কড়াইটা অনেকটা তেল চিটচিটে হয়ে গিয়েছে, তো এটা একটু ছুরি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে, কারণ মেয়েকে আবার স্কুল থেকে গিয়ে আনতে হবে।
এখন অনেক ছোট দিন, তাড়াতাড়ি সময়গুলো চলে যায়। কখন যে সময়গুলো চলে যায় টেরই পাওয়া যায় না। তাই খুব দ্রুত সব কাজ সেরে নিতে হয়। হেল্পিং ম্যানরা যখন না থাকে তখন বোঝা যায় আসলে তাদের প্রয়োজনীয়তাটা কতটা। তা আমি কাজগুলো খুবই দ্রুত করছিলাম, কারণ অলরেডি 9টা 9:30 বেজে গিয়েছে। তো মেয়েকে 10:30টায় স্কুল থেকে আনতে হবে। তো এর আগে আমি কাজগুলো সেরে দিতে চাচ্ছি, কারণ মেয়েকে স্কুল থেকে আনতে গেলে আমায় প্রায় 11টা 11:30 বেজে যায়। মেয়ে সহজে স্কুল থেকে আসতে চায় না, একটু খেলাধুলা করতে চায়। বাসায় একা থাকে, বোরিং হয়ে যায়, সেজন্য তো ছুটির পরে একটু খেলতে চায়। তো এখন চলে আসলাম রান্নাঘরে। তো দুপুরে রান্নাটা করে যাব, তাহলে একটু দেরি করে আসলেও কোনো সমস্যা হবে না। রান্নাটা শেষ করতে পারলে মনে হয় যে একদম 90% কাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি একটু মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংস রান্না করতে বলতে আমি এখন একটু ভুনা খিচুড়ি রান্না করব। তাই প্রথমে মাংসটাকে একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। কষানো হওয়ার পরে তো আমি এখন ডাল চাল দিয়ে দিলাম। আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তো পানিটা ঝরানোর পর এখন দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আজকাল দেখছি আমার ভিডিওতে এসে অনেকে স্প্যাম কমেন্ট করছে। আসলে কি বলবো, প্রত্যেকটা আপুই একই কথা বলছে, তারপর কেন যে মানুষ সচেতন হয় না কিছুই বুঝতে পারি না। তারা কি বুঝে না? এতে করে শুধু যে আমার চ্যানেল ক্ষতি হচ্ছে তা না, যে স্প্যাম কমেন্ট করে তারও কিন্তু ক্ষতি হচ্ছে। তাহলে কেন বুঝে না মানুষ এগুলো? প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আমরা সবাই একসাথে সামনে এগিয়ে যেতে চাই না কারো ক্ষতি হোক। তো আপনিও আপনার চ্যানেলটাকে ঠিক রাখেন, আমাদেরকেও ঠিক থাকতে দেন। প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আমরা সবাই সবাইকে বিশ্বাস করি, আর যেই কমেন্ট করবেন ভিডিও নিচে এসে সুন্দর একটা কমেন্ট করবেন, আমরা সবাই সবার কাছে চলে যাব, সবাইকে সবাই সাপোর্ট করব। তো সবাই স্প্যাম কমেন্ট থেকে দূরে থাকবেন। তো এখন আমি পানি দিয়ে দিলাম, সব কিছু কষানো হয়ে গিয়েছিল। তো এখন পরিমাণ মতো পানি দিয়েছি। আমি এখানে গরম পানি দিয়েছি। গরম পানি দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর হচ্ছে বোনা খিচুড়ি করতে বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি করা যায়। তো আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিব। এখন ঢাকনাটা ওঠানোর পরে দেখুন এরকম হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে অনেকটা একটু আঠালো আঠালো ভাব, তবে কিছুক্ষণ পরে এটা ঝরঝরে হয়ে যাবে। আর তাছাড়া আজকে আমি অতটা বেশি ঝরঝরে করিনি, কারণ বেশি ঝরঝরে হলে আমার খেতে ভালো লাগে না। তো আমার মেয়েও খেতে পারে না বেশি ঝরঝরে হলে। একটু ভিজা ভিজা থাকলে আমার মেয়ে অনেকটা পছন্দ করে। তো এখন আমি একটু চাপা দিয়ে রেখে দেব, এতে করে ভিতরে যে চালের ভিতরে যে মাইনটা থাকে ওটা ঠিক হয়ে যাবে সুন্দরভাবে। তো এখন একটু ঢেকে দিয়েছি, চুলাটা অফ করে দিয়েছি। এই যে দেখুন এখন খেতে চলে আসছি মা মেয়ে। তো বাসায় কেউ নেই, তো ডাইনিং টেবিলে বসে খেতে ভালো লাগছিল না, তো রুমে চলে এসেছি, খাটে বসে খাচ্ছি। তো মা মেয়ে একসাথেই খেয়ে নেব, একসাথে নিয়ে আসছি। আগে ওকে খাইয়ে দিয়েছি, পরে আবার আমি খাবো। তো এরকম সময় মেয়ে বলছে যে না মা আমি হাত দিয়ে খাবো। আমি ভাবলাম যে ঠিক আছে, তুমি খেলে তো আরও ভালো। তো একসাথে খেয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি
ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।